মেজর অবসরপ্রাপ্ত আতিকুজ্জামান, আপনার কাছে আসি, আপনার কাছে আমার অনেক কিছু অনেক প্রশ্ন আছে, অনেক কিছু জানতে ইচ্ছে করে। খুব এত কিছু তো জানতে পারবো না, খুব সংক্ষেপে একটু জানতে চাই যে আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনি জামাতে গেলেন, দীর্ঘদিন আপনার কাছ থেকে জামাতের বিরুদ্ধে অনেক বক্তৃতা শুনেছি, কিন্তু আপনি জামাতে গেলেন, ঠিক কী কারণে আপনি জামাতে যোগ দিলেন, আদর্শিক কোন কারণে, সেটা যদি একটু বলেন আমাকে সংক্ষেপে। আমার ব্যক্তিগত যেহেতু প্রশ্ন আসছে, ফেস করতে আমাকে গত এই 8 মাস ধরে ফেস করে আসতেছি, তো আজকে একটু পরিষ্কার করে বলি, কতগুলো দিন খাওয়ার প্রেক্ষাপট দিয়ে বলি। জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসছে 75-এর পরিবর্তনের পরে, 7ই নভেম্বর ক্ষমতায় আসছেন। 78 সন পর্যন্ত তিনি একাধারে সেনাপ্রধান ছিলেন, প্রধান সামরিক প্রশাসক ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। এটা ওনার কাছে ছিল। উনি রাজনীতিটা একটা গুছাইয়া নিয়ে আসতেছিলেন। আটাত্তর সনের 6 জুলাই উনি কর্নেল মুস্তাফিজকে হোম মিনিস্টার বানালেন, তাও স্টেট মিনিস্টার হিসাবে। লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ চিটাং থেকে এনে উনি তখন ওই এলিট পেইন্টের ডাইরেক্টর ছিলেন। উনি যদি মন্ত্রী হন, সেদিন সকালবেলা আমি তার চিটাংয়ের ফ্লাইটের টিকিট কেটে দিয়েছি। চিটাং থেকে উনি এসছেন বিকাল 3টা ফ্লাইটে, 4:30টার সময় উনি মন্ত্রী হয়েছেন। কাকতালীয়ভাবে দেখেন, 11ই জুলাই জামাত নেতা, আমাদের নেতা মৌলানা গোলাম আজম পাকিস্তানের পাসপোর্ট নিয়ে অন অ্যারাইভাল 3 মাসের ভিসা দিয়ে ঢাকায় প্রবেশ করেছেন, যেটা মহামান্য রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব জানতেন না। তখন এনএসএর চিফ ছিল পুলিশ অফিসার সফদার, পাকিস্তান প্রত্যাগত। আর ডিজিএফআই চিফ ছিল উইং কমান্ডার হামিদুল্লাহ। হামিদুল্লাহ প্রোটেস্ট করলো, তার সঙ্গে সব মুক্তিযোদ্ধারা প্রোটেস্ট করলো। মুক্তিযোদ্ধা প্রোটেস্ট করলো যে না, কেন উনি বাংলাদেশে আসবেন। জিয়াউর রহমান বাধ্য হলেন ইয়ার পক্ষ নিতে, হামিদুল্লাহ পক্ষ নিতে, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের পক্ষ নিতে। মাইন্ড করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগরতলা কনস্পাইরেসি মামলার অ্যাসিস্ট্যান্ট আইও, সফদারকে সেই মামলার পুলিশ অফিসার। তার মানে তারা বাই অ্যাসিড টেস্ট তারা অ্যান্টি আওয়ামী লীগ। অ্যান্টি আওয়ামী লীগ মানে মুক্তিযোদ্ধা বিরোধী। তখন জিয়াউর রহমান সাহেব বাধ্য হলেন গোলাম আজম সাহেবকে নাগরিকত্ব না দেওয়ার জন্য, কারণ দিলে ওই চক্রটা জয়ী হয়ে যায়। এটা আমরা জীবন থেকে বলছি, ঘটনাগুলো দেখেন। বললেন তখন যুদ্ধ অপরাধী শব্দটা বানিয়ে আসলো। হামিদুল্লাহর মেইন ইস্যু হলো সে যুদ্ধ অপরাধী, তাকে নাগরিকত্ব দেওয়া যাবে না। এই জিনিসটা হেল্ড আপ হইল। পরবর্তীতে 78 সনে আমার ইলেকশন ছিল, উনি ওই গণভোটের ইলেকশন করে প্রেসিডেন্ট হলেন। তারপর 69 সনে উনি নতুন রাজনৈতিক দল করলেন, বিএনপি আসলো। প্রথম জাগো দল করলেন, জাস্টিস সাত্তারের নেতৃত্বে ছিল, যদি আপনি মনে করেন ভাই দুদুভাই মনে করেন, জাগো দল করলেন। তারপরে উনি মশিউর রহমান সাহেবকে দিয়ে ঐক্যজোট করলেন, ঐক্যজোট নির্বাচন করলেন। জাগো দল দিয়ে না, প্রেসিডেন্ট করে ঐক্যজোট দেওয়া, যেন যারা উসমানীকে অ্যালাউ করা হলো, আওয়ামী লীগকে অ্যালাউ করা রাজনীতিতে আসতে, এবং যারা উসমানী হলেন ওনার অপোনেন্ট পার্টি। আমি ইতিহাসগুলো কেন বলছি, তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু গোলাম আজম সাহেবকে গ্রহণ করেছিলেন। উনি গুসা হয়েছিলেন, রাজি হন নাই, কিন্তু পরবর্তীতে উনি ওনাকে দেশ থেকে বিতাড়িত করতে বের করেন নাই। অর্থাৎ যুদ্ধাপরাধী কথাটা গোলাম আজমের বেলায় ছিল না। তাহলে আপনারা যখন এতদিন রাজনীতি করেছেন, আপনি আপনার রাজনৈতিক জীবনে তাদেরকে রাজাকার, যুদ্ধাপরাধী আপনারা তো বলেছেন। বলেছি, রাজনৈতিক স্বার্থে বলেছি, রাজনৈতিক কারণে বলেছি, রাজনৈতিক স্বার্থে বলেছি, রাজনৈতিক স্বার্থে আমরা বলেছি, কারণ আমার অপোনেন্টকে তো আমরা প্রতারক বলবোই, প্রতারণা করলে। কিন্তু আপনি তো, আমরা যখন প্রোগ্রাম শুরু করলাম তখন আপনি বললেন প্রতারণা শব্দটা খুব খারাপ। সেটা বললাম যে আমরা কি বললাম আপনাকে, আমি কি বুঝলাম যে রাজনৈতিক কারণে কি ব্যবহার করা হচ্ছে, এটা রাজনৈতিক শব্দ না। এখন তখন গোলাম আজম সাহেব কি করবে, গোলাম আজম সাহেব তো দলগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পক্ষে থাকবে, কারণ পাকিস্তান রাষ্ট্র ছিল, তারা তো যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলে নাই। যুদ্ধে তো জামাত ইসলাম অংশগ্রহণ করে নাই, ওই রাজাকার আলবদ আলসাম জামাত ইসলামে কেউ জানে। সেখানে ছাত্র শিবিরের ছেলেরা, কিছু সব মিলে বোধহয় গোটা বিষয় হবে, তারা অংশগ্রহণ করেছে। এটা দলীয় সিদ্ধান্ত ছিল না, দলীয় সিদ্ধান্ত ছিল তারা পাকিস্তানের পক্ষে থাকবে। মুসলমানরা ছিল, মুসলিম লীগ ছিল, জামাত ইসলামী ছিল, নেজামে ইসলাম ছিল, এনডিপি ছিল,
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, নুরুল আমিন ন্যাশনাল ডেমোক্রেটিক ছিল, তারা সব পাকিস্তানের পক্ষে ছিল। আমাদের সারা গ্রাম বাংলায় মানুষের শান্তি কমিটি করেছে, এমন কোনো গ্রাম নাই মুরব্বীরা শান্তি কমিটি করে নাই। পাকিস্তানের হাত থেকে দিনের বেলা বাঁচার জন্য শান্তি কমিটি করেছে, রাত্রেবেলা আমার মুক্তিযুদ্ধকে স্থান দিয়েছে। এটা সারা বাংলাদেশে তৎকালীন পাকিস্তানে এটা ঘটনা ছিল। তা আজকে এখানে আদর্শগত ব্যাপার না, আজকে আমরা দেখেছি যে আমরা ইতিহাস আমরা বলে, আমাদের বাস্তব প্রমাণ বলে যে জামাত ইসলাম যুদ্ধাপরাধী নয়। কিন্তু আজকে এসে আমরা কি দেখছি যে এখন যে আদর্শিক পথ হচ্ছে, আদর্শিক পয়েন্টে দেখছি আমি বর্তমানে যে নেতৃত্ব বিএনপিতে আসছে সেই নেতৃত্বে আমার পক্ষে থাকা এখানে সম্ভব হবে না। কারণ আমি এখানে এই ধরনের অবহেলা আমি মেনে নিতে পারবো না। আচ্ছা, এখন আপনি যে স্ট্যান্ডগুলো দিচ্ছেন, যে কথাগুলো বলছেন, এটাও কি আপনার রাজনৈতিক স্ট্যান্ড থেকে আপনি বলছেন? মানে এর আগে তো আপনারা রাজনৈতিক স্বার্থের জন্য আপনারা প্রতারক বলেছেন। না, এটা তো আমার 2025 সনে আমি যোগদান করার পরে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমাকে তো প্রশ্ন করছেন। তার মানে আমার এই প্রশ্ন করার জন্য চুপ থাকলে মনে করবেন আমার কিছু বলার নাই। কাজে আমার তো এখন স্পষ্ট বক্তব্য আছে, পরিষ্কার বক্তব্য আছে। আমি সেটাই বলছি আপনাকে যে আমি এখন দেখলাম আমাকে একটা পরিবর্তন হতে হবে। কোথায় যাব? সেখানে এমন একটা আদর্শগত দলে যাচ্ছে। আমি বলি না বিএনপি আদর্শ নয়, বিএনপি অনেক আদর্শ আছে, কিন্তু বিএনপি নেতৃত্বের প্রতি আমার কনফিডেন্স নেই। এটা আমি প্রকাশ্যে বলছি, গোপনে বলছি না। বিএনপি রাজনৈতিক দল হিসাবে এখন আমি মনে করি বেস্ট দল, সুপার দল, কিন্তু দলটা এখন যাদের নেতৃত্বে চলতেছে আমি সেই নেতৃত্বের প্রতি আমার আস্থা নাই। আপনার আস্থা নেই নাকি আপনি এক জায়গায় বলেছেন জামাত আশ্রয় দিয়েছে, যদি না দিত রাস্তায় পড়ে থাকতে হতো, এই ধরনের কথা? নাকি আপনি কি কোনো কারণে আশ্রয় দেয়নি বলে আপনি জামাতকে ভালো বলছেন? আমি এই বাড়িতে থাকবো না, আমি আরেক বাড়ি যাবো, সে বাড়িতে আশ্রয় না দেবে, কোথায় থাকবো? আজ এটাকে আমি তো এখানে থাকবো না সিদ্ধান্ত আগে হয়েছে। আমি তো বলি না কেউ আশ্রয় দেয় না বলে আমি এখানে আসছি। আমি তো ওই দলে থাকবো না, এটা পরিষ্কার করে বলেছি। এবং বলেছি তো আমি তো আদর্শগত কোনো সংঘাতে বলি নাই, আমি বলছি এই নেতৃত্বে ওদিন আমি থাকবো না, এটা আমি পরিষ্কার করে বলছি। এখন আজকে বলছি, আজকে এখনো বিএনপি নেতার সামনে বলছি, যেটা আমার বিএনপির সঙ্গে আদর্শগত কোনো আমার সংঘাত নয়। আমার সংঘাত হলো দলীয় নেতার, এই নেতার অধীনে আমি থাকতে পারবো না। আজকে যেমন দেখেন বিএনপির মানে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক হয় একজন লোক যে সদ্য বিএনপিতে যোগদান করেছে, গত 6-7 বছর যোগদান করেছে। বিএনপির রাজনীতিতে এতই বন্দা নেতৃত্ব হয়ে গেল যে তাকে একটা রাস্তায় মানে একজন নেতা যত যোগ্য থাকুক, বাইরের থেকে এনে তাকে রাজনীতি উপদেষ্টা বানাতে হবে। তাহলে সে কার রাজনীতি করবে? সে কি কোটা বিরোধী রাজনীতি করবে? নতুন ব্যক্তি রাজনীতিতে আসতে পারবে না। নতুন বিরোধী আসুক, কিন্তু পুরনোদের অবস্থান কোথায় নিয়ে যাবেন? কাজে সেই জন্য আমি ওই জায়গাটা ছেড়ে দিয়ে চলে আসছি। আপনি আমাকে প্রশ্নটা করেছেন, উত্তরটা তো আমার মতো করে নেবেন। কাজে আমি সেই প্রশ্ন করেছেন বলে আমি শুনতে চাই।